নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, গোপালগঞ্জকে কি গাজা বানাতে চাইছে ইউনূস সরকার? বাংলাদেশের গোপালগঞ্জ বাংলাদেশের ইতিহাসের সঙ্গে যে শহরটির নাম জড়িয়ে আছে, জন্মের সঙ্গে যে শহরটির নাম জড়িয়ে আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং তার সমাধি, এই গোপালগঞ্জকে কি গাজা বানাতে চাইছে ইউনূস প্রশাসন? অন্তত গত 16ই জুলাইয়ের পর থেকে সেখানে যে ঘটনাবলী ঘটছে তা থেকে মনে হচ্ছে যে গোপালগঞ্জকে অবরুদ্ধ করে একেবারে যেভাবে ইসরায়েলি বাহিনী প্যালেস্তাইনকে শেষ করছে, গাজাকে শেষ করছে, ঠিক সেই রকম একটা অভিযানে নেমেছে বাংলাদেশের প্রশাসন, বিশেষ করে সেনাবাহিনী। 16ই জুলাই কি হয়েছিল আপনারা অনেকেই জানেন। আমি ইতিমধ্যে সেটা নিয়ে একটি ভিডিও করেছিলাম যে নির্বিচারে সেনাবাহিনী সেদিন সেখানে গুলি চালায় এবং 5 জন মারা গিয়েছে। তাদের ময়না তদন্ত ছাড়াই তাদের দেহকে জোর জবরদস্তি দাফন করিয়ে দেওয়া হয়, অন্ত্যেষ্টি করিয়ে দেওয়া হয়। কোন রকম ময়না তদন্ত হয়নি এবং আহতদের চিকিৎসাতেও নানান ধরনের গাফিলতি করা হয়েছে। এবং আরো যে বড় ঘটনাটি সেটি হচ্ছে যে একটা চরম আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে সেখানে। লাগাতার বলা হচ্ছে যে এত ব্যাপক হারে গ্রেপ্তারি অতীতে অন্তত কোনো ঘটনাতে এই রকম দেখা যায়নি। গোপালগঞ্জ একটা ছোট জেলা শহর এবং একটা জেলা, কিন্তু সেইখানে শুধুমাত্র একটি রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে সেখানে ইতিমধ্যে প্রায় 5,000-এর বেশি মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, কয়েকশো মানুষ গ্রেপ্তার। এবং গোপালগঞ্জের জেলে তাদের জায়গা হয়নি, বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং এই যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু ভয়াবহ, এতটাই ভয়াবহ যে বিএনপি পদে পদে কথায় কথায় আওয়ামী লীগের বিরুদ্ধে গালমন্দ করে, সাপসাপান্ত করে, সেই বিএনপির গোপালগঞ্জ নেতৃত্বও কিন্তু সাংবাদিক বৈঠক করে বলতে বাধ্য হয়েছে যে রাষ্ট্রীয় বাহিনী যে ঘটনা এখানে ঘটাচ্ছে তা অকল্পনীয় এবং অভাবনীয়, এবং অবিলম্বে এটা যদি বন্ধ না করা হয় তাহলে তারাও পথে নামবে। অর্থাৎ আওয়ামী লীগকে দমন করতে গিয়ে গোপালগঞ্জে যেভাবে ইউনূস বাহিনী, বিশেষ করে বর্তমান সেনাবাহিনী, ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী, তারা যেভাবে সেখানে নির্বিচারে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে তাই নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠেছে। এবং যে কথা বলছিলাম যে বিএনপিও এই অনাচার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারছে না। গোপালগঞ্জের ঘটনাটা তো আপনারা সকলে জানেন যে সেখানে এনসিপি তারা সভা করতে গিয়েছিল, তাদের যে গণ অভ্যুত্থানের উদযাপন সেই উপলক্ষে পদযাত্রা এবং বিভিন্ন জেলায় সমাবেশ। গোপালগঞ্জের ক্ষেত্রে কিন্তু তারা আলাদা করে মার্চ টু গোপালগঞ্জ শব্দটি ব্যবহার করেছিল, অর্থাৎ সেখানে তারা একটা অভিযান করবে। এবং তারা সেখানে যাওয়ার আগে এটা স্পষ্ট ছিল যে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধি রয়েছে, যেটা জাতীয় স্মৃতিসৌধ, তার ওপর তারা হামলা চালাবে। যেভাবে 32 নম্বর ধানমন্ডিতে, ঢাকার 32 নম্বর ধানমন্ডির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক এইরকম একটা পরিকল্পনা নিয়ে এনসিপি নেতৃত্ব 16ই জুলাই গোপালগঞ্জে গিয়েছিলেন। ফলে এইরকম রাজনৈতিক আবহে আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন, কারোর পক্ষে কিন্তু মুখ বুজে বসে থাকা সম্ভব নয়। ফলে আমি সেদিন সকাল থেকে গোপালগঞ্জের পরিস্থিতির দিকে নজর রাখছিলাম। আমি দেখছিলাম যে সকাল থেকেই মানুষ কিন্তু পথে ছিলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বঙ্গবন্ধুর মাজারের ওপর কোনো হামলার ঘটনা ঘটলে তারাও তাদের মতো করে রুখে দেওয়ার চেষ্টা করবেন এবং দেখে নেবেন। যেটা আমরা লক্ষ্য করলাম যে এনসিপি নেতৃত্ব তারা সেখানে যে ভাষণ দিলেন, সরকারি বাহিনী পরিবৃত হয়ে, সংখ্যায় তারা সামান্য 100-150 মানুষের একটা জমায়েত, সেখানেও তারা বঙ্গবন্ধুর নামে অকথা কুকথা বললেন। অর্থাৎ এটাই যেন এখন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে রাষ্ট্রীয় বাহিনী এনসিপি নেতৃত্বকে তারা ভিভিআইপি ট্রিটমেন্ট দেবে এবং রাষ্ট্রীয় বাহিনীর ঘেরাটোপে তারা যা নয় তাই বলবেন। গোপালগঞ্জের পরিস্থিতিটা এমনটাই দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত যে আওয়ামী লীগের যে প্রতিরোধ সেটা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে শেষ পর্যন্ত সেনাবাহিনীর ট্যাঙ্কের ভেতর ঢুকে এনসিপি নেতৃত্বকে সেদিন গোপালগঞ্জ ছাড়তে হয়। অর্থাৎ পরিস্থিতি কোন দিকে চলে যেত বলা সত্যিই খুব কঠিন, কারণ তখন
কেউই তার জায়গা ছাড়ার মতো অবস্থায় ছিলেন না। কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম, যেটা নিয়ে এখন বাংলাদেশে খুব আলোচনা চলছে, এবং আজকে অর্থাৎ এই যে শুক্রবার দুপুরে বাংলাদেশের জনপ্রিয় মানবাধিকার সংগঠন আশক আইন ও সালিশ কেন্দ্র তারা যে রিপোর্ট প্রকাশ করেছে গোপালগঞ্জ নিয়ে, সেটা কিন্তু ওই দিনের ঘটনা অর্থাৎ 16ই জুলাইয়ের ঘটনা, এবং পরবর্তী 4-5 দিন অর্থাৎ 21-22 জুলাই পর্যন্ত যে ঘটনাবলী ঘটেছে, এই দুটো বিষয় নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করেছেন। এবং তারা বলেছেন যে চূড়ান্ত মানবাধিকার হরণের ঘটনা গোপালগঞ্জে ঘটেছে। কিভাবে ঘটেছে না, তারা বলছেন যে নির্বিচারে হত্যা মানে গুলিবর্ষণ করা হয়েছে। এমন নয় যে আন্দোলনকারী অর্থাৎ আওয়ামী লীগ বা তার ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের হাতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ছিল। তারা সকলেই দেশীয় অস্ত্র ব্যবহার করে সেখানে পুলিশ বাহিনী সেনাবাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করেছে, কিন্তু তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। যে বিষয়গুলো সংঘর্ষের যে ছবিগুলো ভিডিওগুলো লাইভ টেলিকাস্ট হচ্ছিল, সেখানেও দেখা যাচ্ছিল যে জনতা মূলত ইট পাথর ছুটছিল। অর্থাৎ পরিস্থিতি এমন ছিল না যে যেখানে নির্বিচারে গুলি চালাতে হতে পারে। কিন্তু আমরা সেটা লক্ষ্য করেছি যে সেনাবাহিনী গত বছর 3 আগস্ট যে সেনাবাহিনীর সেনাকর্তা ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে কোনো পরিস্থিতিতেই সেনাবাহিনী সবসময় দেশবাসীর পাশে থাকবে, সেই সেনাবাহিনী দেখা গেল যে দেশের নাগরিককে কিভাবে তারা নির্মমভাবে হত্যা করতে পারে। প্রকাশ্য রাস্তায় এক তরুণকে কিভাবে বুটের লাথি মারা, তার মুখের ওপরে বুট দিয়ে চেপে ধরা, এবং পরবর্তীকালে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে, এমন মানুষের দেহ উদ্ধার হয়েছে। এই যে ঘটনাগুলি, নারকীয় ঘটনাবলী, সেই ঘটনাবলী আশকের রিপোর্টে তুলে ধরে বলা হয়েছে যে এটা চূড়ান্ত মানবাধিকার হরণ, রাষ্ট্রীয় বাহিনীর চূড়ান্ত মানবাধিকার হরণের ঘটনা ঘটেছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তারিটা এমন একটা জায়গায় যে বহু মানুষ এখন এলাকা ছাড়া, কয়েক হাজার, সেই সংখ্যাটা কয়েক হাজার যারা এলাকায় নেই, এবং অনেক পাড়া মহল্লা পুরুষ শূন্য হয়ে আছে, এবং ধৃতদের মধ্যে 18 জন শিশু আছে। আজকের দিনে এইরকম পরিস্থিতি কোন একটি রাষ্ট্রীয় বাহিনী করতে পারে অকল্পনীয়, যে সেই শিশুদের এখনো ছাড়া মুক্ত করা হয়নি। তাদেরকে যশোরে একটি হোমে নিয়ে আটকে রাখা হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে এরা সন্ত্রাসবাদী। তার কারণ ধৃতদের বিরুদ্ধে, অধিকাংশের বিরুদ্ধে কিন্তু সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে, সন্ত্রাস দমন আইন। ফলে যে পরিস্থিতি গোপালগঞ্জে তৈরি হয়েছে, তার সঙ্গে গাজার হয়তো সরাসরি তুলনা চলে না, কিন্তু পরোক্ষ তুলনা চলে। প্যালেস্তাইনের 10,000-এর মতো মানুষ কিন্তু ইসরায়েলের কারাগারে বন্দী। শুধুমাত্র ইসরায়েল যে বোমা বর্ষণ করে গাজা ভূখণ্ডকে নিশ্চিহ্ন করে দিয়েছে তাই নয়, তার কারাগারে 10,000-এর বেশি মানুষকে আটকে রেখেছে, এবং তাদের মধ্যে প্রায় 100 শিশু আছে, এবং সমসংখ্যক নারী বন্দীও তারা আছেন। গোপালগঞ্জে নারী বন্দী না থাকলেও যে পরিস্থিতি সেখানে একটি রাষ্ট্রীয় বাহিনী তৈরি করেছে, তা নিয়ে এখন এই কথা অনেক মুখেই ছড়াচ্ছে যে তাহলে কি গোপালগঞ্জকে একটা গাজা বানানোর চেষ্টা হচ্ছে। এই প্রসঙ্গটি বা এই কথাটি আরো বেশি আসছে এই জন্যে যে একই সময়তে কক্সবাজারে যে ঘটনা ঘটে, অর্থাৎ যেখানে এনসিপি নেতারা সভাই করতে পারেননি, বিএনপির ছাত্র দলের আক্রমণে সভামঞ্চ ভেঙে দেওয়া হয়েছিল, সভাই তারা করতে পারেনি। সেখানে কিন্তু না 144 ধারা জারি হয়েছে, না কারফিউ জারি হয়েছে, না সেনাবাহিনী সেখানে কারো দিকে তেড়ে গেছে, না গণহারে গ্রেপ্তার হয়েছে, কিছুই হয়নি। সেখানে লাঠি, গ্যাস, গুলি, সাউন্ড গ্রেনেড কোনো কিছুই ব্যবহৃত হয়নি। অথচ ঘটনা একই, যে সভাকে বাধা দেওয়া হয়েছে। অর্থাৎ এক দেশ দুই আইন, দুই প্রান্তে দুই রকম আইন, দু রকম ভূমিকায় দেখা যাচ্ছে রাষ্ট্রীয় বাহিনীকে। তার ফলেও অনেকে মনে করছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের চেতনার অংশ যে রাজনৈতিক শক্তি এবং তার সহযোগী শক্তি, তাদেরকে নিশ্চিহ্ন করার যে ধারাবাহিক প্রক্রিয়া গত বছর 5 আগস্টের পর থেকে শুরু হয়েছে, সেই ধারাবাহিক প্রক্রিয়ায় সর্বশেষ নিশানা হচ্ছে গোপালগঞ্জ, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। ঘটনাচক্রে সেটা শেখ হাসিনারও জন্মস্থান, এবং সেখানেই রয়েছে এখন জাতীয় স্মৃতিসৌধ, শেখ মুজিবুর রহমানের মাজার।
এই যে ঘটনা, অর্থাৎ যেভাবে এই মাজারের ওপর হামলার আহ্বান জানানো হয়েছিল এনসিপির তরফে, সেটাও অভাবনীয়। আমরা তো দেখেছি যে এবছর ফেব্রুয়ারিতে কিভাবে ঢাকায় ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি প্রকাশ্য দিবালোকে গুড়িয়ে দেওয়া হলো। রাষ্ট্রীয় বাহিনীর উপস্থিতির মধ্যেই কিভাবে উগ্রবাদীরা জাতির পিতার বাড়ি ধ্বংস করলো, এ ঘটনা আমরা দেখেছি। পরবর্তী নিশানা কিন্তু বোঝাই যাচ্ছে এখন যে গোপালগঞ্জ, এবং সেই জন্যেই গোপালগঞ্জের মানুষকে দমন করার এই যে প্রক্রিয়া শুরু হয়েছে, যে আগামী যে কোনো দিন বঙ্গবন্ধুর মাজার আক্রমণের ঘটনা ঘটতে পারে, এবং তাতে যাতে কোনো প্রতিরোধ না হয় তার জন্যই এই ব্যাপক হারে গ্রেপ্তারের বিষয়টি এসছে। এটাই আমি গোপালগঞ্জের কিছু মানুষের সঙ্গে কথা বলেছি, ঢাকায় আমার পরিচিতদের সঙ্গে কথা বলেছি, তারা মনে করছেন যে 16ই জুলাই পরবর্তী ঘটনাবলী নিয়ে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন যেভাবে জনগণের বিরুদ্ধে একেবারে যুদ্ধ ঘোষণা করেছে, তার আসল উদ্দেশ্য হচ্ছে ওই টুঙ্গিপাড়ায় যে মাজার রয়েছে সেই মাজারের উপর হামলার সময় যাতে সত্যিকারই কোনো প্রতিরোধ না হয়, অর্থাৎ গোপালগঞ্জবাসী যাতে নির্বাক থাকে, নিষ্ক্রিয় থাকে, তার জন্যই তাদেরকে সবক শেখানো হচ্ছে যে 16ই জুলাই তারা যেভাবে এনসিপি নেতাদের প্ররোচনাকে প্রতিহত করেছিলেন, এরকম যেন ভবিষ্যতে তারা আর ওই পথে না পা বাড়ান। তাহলে পরিণতি এইরকম হবে যে মিথ্যে মামলায় বছরের পর বছর, মাসের পর মাস জেলখানায় কাটাতে হবে। এই পরিস্থিতিটাকেই তৈরি করা হচ্ছে বলে অন্তত গোপালগঞ্জের মানুষ এবং ঢাকায় আমার পরিচিত বহু মানুষ মনে করছেন, যে কারণে একটা ধারাবাহিক সন্ত্রাস সেখানে চলছে। এই মুহূর্তে আমি যখন ভিডিও করছি তখন সেখানে সত্যিই কোনো স্বাভাবিক পরিস্থিতি নেই। 16 তারিখ যে ঘটনা ঘটিয়েছিল, যে সেনাবাহিনী প্রস্তুত হয়ে গিয়েছিল, যে কারণে সকাল থেকে তারা বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে দোকানপাট সব বন্ধ করে দিতে বলেছিল। অর্থাৎ তারা একটা টার্গেটই করেছিল যে একটা কোনো হত্যাকাণ্ড তারা সেখানে ঘটাবে। এখন যেটা মনে হচ্ছে যে গোপালগঞ্জকে বিশেষভাবে নিশানা করা হয়েছে, যদিও আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে যে চাপ তৈরি হয়েছে, দেশের অভ্যন্তরে যে চাপ তৈরি হয়েছে, তার কারণ আমরা দেখেছি যে ঢাকায় বিমান দুর্ঘটনার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষের যে জনরোষ আছড়ে পড়ছে, তার সঙ্গেও কিন্তু এই গোপালগঞ্জের প্রতিক্রিয়া আছে। অর্থাৎ গোপালগঞ্জের ঘটনা কিন্তু গোটা দেশের মানুষ টেলিভিশনের পর্দায় দেখেছে যে কিভাবে সেনাবাহিনী একটা উগ্রবাদীদের মতো আচরণ করতে পারে। ফলে ঢাকায় বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর বিরুদ্ধে যে আওয়াজ উঠেছে, যে সেনাবাহিনী ব্যারাকে ফেরত চাও, তোমাদের আর চাই না, এই যে সেনা বিরোধী আবহ তৈরি হয়েছে, তার পেছনেও কিন্তু গোপালগঞ্জের একটা প্রভাব কাজ করছে বলেই মনে করা হচ্ছে। যে কারণেই বোধহয় ইউনূস সরকারও পাল্টা বলতে শুরু করেছে যে বিমান দুর্ঘটনাকে হাতিয়ার করে পতিত স্বৈরাচার অর্থাৎ আওয়ামী লীগ, শেখ হাসিনার দল, তারা আবার ঘুরে দাঁড়াতে চাইছে। আমরা তো দেখছি যে সেখানে যে কোনো ঘটনাতে যেখানেই সরকার বেকায়দায় পড়ছে, কেষ্টা বেটাই চোর, এইরকম নীতি নিয়ে তারা চলছে। অর্থাৎ আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে অন্য দলগুলিকে সরকার কাছে টানার চেষ্টা করছে। কিন্তু যে কথা বলছিলাম, যে আন্তর্জাতিক চাপ এবং দেশের অভ্যন্তরে মানুষের যে প্রতিক্রিয়া, সেইটাকে লক্ষ্য করেই সরকার এখন একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশনের ঘোষণা করেছে যে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গোপালগঞ্জের ঘটনার বিচার করবে, তারা অনুসন্ধান করে সরকারকে রিপোর্ট দেবে। এটা সত্যি একটা আইওয়াশ ছাড়া কিছুই নয়। তার কারণ ঘটনাটাই ঘটানো হয়েছিল একেবারে পূর্ব পরিকল্পিত, এবং সেটা ছিল পুরোপুরি একটি সরকারি সিদ্ধান্ত, একটি রাষ্ট্রীয় বাহিনীর সিদ্ধান্ত। এবং গোপালগঞ্জের এই 3-4 দিনের ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন যাই বলুক না কেন, গোপালগঞ্জ কিন্তু স্বাভাবিক হয়নি, এবং তাকে স্বাভাবিক হতে দেওয়া হবে কিনা এটাও এখন একটা বড় প্রশ্নচিহ্ন। অন্তত গোপালগঞ্জকে প্রতিবাদহীন করে তোলাটাই এই মুহূর্তে সরকারের অন্যতম লক্ষ্য বলেই মনে করা হচ্ছে। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।